আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক গালে হাত দিয়ে চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছি ভরা ক্যাম্পাসের স্টুডেন্টদের মাঝে। সামনে দাঁড়িয়ে আছেন নিহান ভাই। ঠোঁটে বাঁকা হাসি দিয়ে আমি অসহায় চোখে তার দিকে তাকালাম। বুঝতে পারছি না কেন এরকমটা করলেন। আজকে তো আমি কিছু বলিনি তাকে। হঠাৎ নিহান ভাই চেঁচিয়ে বলে উঠলেন, এই মেয়ের সাথে কোনো দিক দিয়ে যায় আমার সাথে? বলতো তোরা, এই বস্তি মেয়েটা ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়ে যাচ্ছে আমার। এই বলতো তোরা, একে কি করা উচিত? নিহানদের গ্যাংয়ের একটা মেয়ে দিয়া বলে উঠল, একে একটা ছড় কেন দিয়েছিস? আরও 4-5টা দে। দিয়া নিহানকে পছন্দ করে। নিহান ভাইয়া সত্যি আমাকে দুগালে আরও 3টি থাপ্পড় মারলেন। এত জোরে মেরেছে যে ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়ছে। রক্ত দেখে তার বন্ধুরা একটু ঘাবড়ে গেল, তাই আমাকে শাসিয়ে সামনে থেকে চলে যেতে বলল। আমি চারপাশে চোখ বোলালাম। বেশিরভাগই হাসছে। মাথা নিচু করে ধীর পায়ে কলেজের পেছনের বকুল গাছতলায় বসলাম। পাশেই একটা পুকুর আছে। অঝোর অশ্রুধারায় মুখের রক্ত ধুয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি পুকুরের দিকে। চলুন আমার পরিচয় আর এসব ঘটার কারণটা জেনে নিই। আমি তৌসি, এবার অনার্স প্রথম বর্ষে আছি। আর যে এত সময় আমার সাথে এমন অমানবিক আচরণ করলো তিনি আমার ফুফাতো ভাই নিহান আবরার। আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। উনি মাস্টার্সে আছেন। অনেক সুন্দর দেখতে, ফর্সা গায়ের রং, 6 ফুট হাইট, অনেক স্মার্ট। আর এই ইউনিভার্সিটির ভিপি অনেক ব্রিলিয়ান্ট। গত বছর আমি ওনাকে বলেছিলাম ভালোবাসি, তারপর থেকে এরকম আচরণ করেন আমার সাথে। এর আগে আমাকে অনেক আদর করতো ভাইয়া। ওনার গার্ডেন্সের জন্যই আমি সব সময় টপ রেজাল্ট করি। কিন্তু এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা খুব ভালো হবে না। এর কারণও নিহান ভাই। আমার পরিবারের লোকগুলো কোনো কারণে আমাকে পছন্দ করে না। কী কারণ তা আমি এখনো জানি না। কারো থেকে জানবো সেই উপায়ও নেই, কারণ আমার সাথে ভালোভাবে কেউ কথাই বলে না। তাদের কথা আমি অপয়া অলক্ষী। এখন আর ব্যাখ্যাও খুঁজি না, অভ্যাস হয়ে গেছে এসবের। তাদের সাথে সম্পর্কটা টাকার, শুধু যখন যা লাগে পেয়ে যাই, শুধু তাদের ভালোবাসা ছাড়া। আমি ভাবছিলাম বসে, কি করলাম আমি? ভাইয়া তো নিজেই ডাক দিলেন। ভাইয়ার করা নিষেধের জন্য ইউনিভার্সিটিতে কখনো তার সাথে কথা বলিনি, এমনকি কেউ জানেও না যে তিনি আমার কাজিন হন। তাহলে এসব ভাবছি আর কারো ধাক্কায় হুঁশ এলো। পাশে ফিরে দেখি আমার প্রাণ প্রিয় এবং একমাত্র বান্ধবী কুহু ফার্স্ট এড বক্স নিয়ে পাশে বসলো। আমি চুপচাপ ওর কাঁধে মাথা রাখলাম। এখন আর কান্না পাচ্ছে। কুহুর আসতে দেরি হয়েছে আজ। ও এখনো আমার মুখ দেখেনি, তবে শুনতে পেয়েছে আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। মুখটা তুলে আটকে উঠল। এ কি তৌসি, তোর 2 গালে 10 আঙ্গুলের দাগ বসে গেছে। ঠোঁটের কোন দুটো তো ফেটে গেছে। খুব ব্যথা করছে তাই না? দেখি, আয় মলম লাগিয়ে দিই। তো চুপ করে বসে আছে আর কুহু ছলছল চোখে তৌসির মুখ পরিষ্কার করে মলম লাগিয়ে দিচ্ছে। আজকে কিছু বলেছিলি তুই ভাইয়াকে? না, জানি না কেন করলো। অনেক তো হলো, এবার নিজের কথাটা ভাব। আর কত অপমান সহ্য করবি? আজ তো ভরা ক্যাম্পাসে বোন হিসেবে তো অন্তত এসব না করলেও পারতো। বাদ দে তো। যাকে নিজের পরিবারে ভালোবাসে না তাকে বাইরের মানুষ আর কি পাত্তা দেবে? আচ্ছা, দাগগুলো কখন মিটবে রে? বাসায় নিজের রুম পর্যন্ত তো যেতে হবে। নিজের ব্যথার কথা না ভেবে তুই বাসায় কিভাবে যাবি তাই ভাবছিস? মনের ব্যথাটা দেখলি না? আমার এই অবস্থা নিয়ে কারো মাথা ব্যথা হবে না। শুধু তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুই তো জানিস, নতুন করে আর কি বলবো? কুহু তৌসিকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি আমি তোকে, তুই আমার নিজের বোনের চেয়েও বেশি রে। আমি জানি, এখন ছাড়, লোকে দেখলে ভুল বুঝবে। সিরিয়াসলি? এই অবস্থাতেও তুই মজা করছিস? চল, আজ ক্লাস করব না, বাসায় যাই। ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে। কি বলিস? চল ডক্টরের কাছে, তারপর বাসে যাবি। তৌসি আর কথা বাড়ালো না, কারণ কুহু যেটা বলে সেটা করেই ছাড়ে। মাথাটা অনেক ঘুরছে। আস্তে আস্তে হেঁটে পার্কিংয়ে গেলাম কুহুর সাহায্যে। একবার আর চোখে দেখলাম নিহান ভাই তাকিয়ে আছে, কিন্তু আমি সরাসরি তাকালাম না। গাড়িতে বসলাম। গাল থেকে রক্ত পড়াটা কমছে না। ধুর, অসহ্য। সাদা ড্রেসটা ভিজে গেছে অনেকটা।
বাসায় ঢোকার সময় দেখলাম কেউ নেই ড্রয়িং রুমে। দ্রুত বের হয়ে চলে গেলাম নিজের ঘরে। তারপর দরজা লক করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম। কুহুর সামনে কাঁদিনি, কারণ মেয়েটা খুব ভালো। আমি ব্যথা পেলে মনে হয় ও নিজেই বেশি কষ্ট পাচ্ছে। আর আমার কান্নাটা আমি কাউকে দেখাতে চাই না। আমার অশ্রুগুলো খুব লক্ষ্মী, আমার একদমই অবাধ্য হয় না। সারাদিন কিছু খেলাম না। আর আজকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভাইয়া। রাত 10টা বাজে। দরজার ওপাশে মা দাঁড়িয়ে খুব জোরে নক করছে। আমি দরজা খুললাম না। না খেয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? খেয়ে নে মুখ পুরি। মায়ের কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আমি শান্তভাবে দরজার অন্য পাশ থেকে বললাম, সার্ভেন্ট পাঠাতে আর আমাকে নিয়ে না ভাবলেও চলবে তাদের। এটুকু বলে ফিরে এলাম। তারপর ঝাল ছাড়া স্যুপ দিতে বললাম। সেটা খেয়ে মেডিসিনগুলো নিয়ে শুয়ে পড়লাম। অনেক কেঁদেছি। মাথাসহ চোখগুলো ব্যথা করছে, ঘুমানো দরকার। চোখ বুঝলাম ঘুমানোর জন্য। গভীর রাতে গা কাঁপিয়ে জ্বর এলো। ডক্টর বলেই দিয়েছিল। এতটাই তাপ আর অসুস্থ লাগছে যা না চাইতেও হালকা গোঙাচ্ছি। রুমের পাশ দিয়ে বড় ভাইয়া যাচ্ছিল। আমার দরজা লক থাকে না, তাই ঢুকে পড়ল। কাটাচ্ছি দেখে ভাইয়া সবাইকে ডেকে আনলো। আমুলজা মরণ, এত রাতে ভোগ বাঁধিয়ে নিয়েছে। মরতে পারিস না তুই, অসহ্য। মা থাম তো। টেবিলে মেডিসিন দেখে বুঝলো খেয়েছি, তাই আর ডক্টর ডাকলো না। ঘরে একটা মেডকে রেখে চলে গেছে সবাই। মা তো আসেনি দেখতে। এদিকে নিহান, এমন অস্থির লাগছে কেন? তো সে ঠিক আছে তো? ঘড়িতে দেখলো রাত 3টা বাজে। থুর, আমি কেন ওর কথা ভাবছি? বেয়াদবটা জাহান্নামে যাক, ও যোগ্যই না আমার চিন্তাতে আসার। নিহান ঘুমিয়ে পড়ল। পরদিন তৌসি ভার্সিটি আসেনি। না চাইতেও চোখগুলো ওকে খুঁজছে। 3 দিন কেটে গেছে। তৌসি আসেনি ভার্সিটিতে। নিহান কুহুর সামনে যেয়ে দাঁড়ায়। নিহানকে দেখলেই রাগ উঠে যায় কুহুর। পাষণ্ড লোক একটা, কিন্তু সিনিয়র দেখেই কিছু বলতে পারে না। তৌসি ক্লাসে আসে না কেন? ওর তো জ্বর 3 দিন ধরে। তা আর কথা না শুনেই নিহান বেরিয়ে গেল তৌসির বাড়ির উদ্দেশ্যে। আজব লোক। তৌসি ঘুমিয়ে আছে। মুখটা একদম শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এখনও খায়নি। বিকেল হয়ে গেছে। মেয়েটা একদম নিজের খেয়াল রাখে না। মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দেখলো গালগুলোতে এখনো হালকা দাগ আছে, আর 2 ঠোঁটের কোণেই রক্ত জমাট বাঁধা এখনো। জ্বরও আছে। তৌসি চোখ খুলে দেখল নিহান নিজের গালে হাত দিয়ে তৌসির দিকে তাকিয়ে কিছু ভাবছে। এতটাই ভাবনায় বিভোর যে তৌসি উঠে গেছে খেয়াল করেনি। ভাইয়া কখন এলে? নাহিনের হুঁশ ফেরে। এই তো মাত্রই। কিরে, এখনো খাবার খাসনি যে? আর জ্বর বাঁধানি কিভাবে? তার দিকে তাচ্ছিল্য ভরা চাহনি আর বাঁকা হাসি দিয়ে বললাম, ব্যথার জন্য। নাহিন কথায় এ রাতে রুম থেকে বের হয়ে গেল। তারপর সার্ভেন্টদের খাবার পাঠাতে বলে সবার সাথে দেখা করতে গেল। একটু পর পরম যত্নে খাবারগুলো খাইয়ে দিল জোর করে তৌসিকে। খাওয়া শেষে, আচ্ছা ভাইয়া, আমি কি করেছিলাম? এরকমটা কেন করলি? নিহান চুয়াল শক্ত করে বলল, তুই জানিস না কি করেছিস? তোর এত সাহস কি করে হলো আমার কথা অবাধ্য হবার? মানে আমি সত্যি জানি না। বলবা কি করেছি? তুই আমার বন্ধু রবিনকে কেন বলেছিস তুই আমার কাজিন? বলেছিলাম না কেউ যেন না জানে। রাজন আঙ্কেলের ছেলে রবিন? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে চিনিস ওকে? উনি তো বাপের বিজনেস পার্টনার। গত সপ্তাহে এসেছিল বাসায়, সাথে রবিন ভাইয়াও ছিল। ড্রয়িং রুমে তো ছবি আছে, সেখান থেকে জানতে পারে। নিহান কথাগুলো শুনে চুপসে গেল। একটাবার ভেবেছেন আমি ইউনিভার্সিটিতে কিভাবে যাব? যা বলেছেন সত্যিই বলেছেন, তবু। বিশ্রাম নিতে বলে বের হয়ে গেল নিহান। আমি চেয়ে রইলাম তার যাওয়ার দিকে। সব সময় কথার মাঝে চলে যায় ছেলেটা। কি ভাবছেন? এরকম একটা কাজ করার পরেও কেন আমি তাকে কিছু বললাম না? তার কারণ হলো, আমাকে আমার পরিবার যতটা ঘৃণা করে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসে নিহান ভাইকে তারা। ফুপির একমাত্র ছেলে যে, তার দিকে চোখ রাঙিয়ে কথা বললে দেখা যাবে আমার চোখগুলোই উপড়ে নেবে তারা। আজ ভার্সিটিতে এসেছি, সব ক্লাসমেটগুলো আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসাহাসি করছে। কিছু সময় চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না। চলে গেলাম সবার সামনে দাঁড়িয়ে বললাম, অ্যাটেনশন প্লিজ গাইজ। তোমরা ভালো করেই জানো ভিপির গ্যাং কতটা ভয়াবহ। মনে নেই তোমাদের গত সপ্তাহে 2য় বর্ষের একটা আপুকে গর্ভবতী বলে
কতটা অপমান করলো, অথচ ওটা মিথ্যা ছিল। আচ্ছা, আমাকে কখনো নিহান ভাইয়ের সাথে কথা বলতে দেখেছো তোমরা? সবাই একসাথে না বলে উঠলো। তাহলে তোমরা ভালো করেই বুঝতে পারছো এটাও মিথ্যা। তারপরেও মজা নিচ্ছ। তোমরা আমার ক্লাসমেট হয়ে এরকম করলে কিভাবে হবে? এখন তোমরা এটাও বলতে পারো যে তাহলে প্রতিবাদ করলাম না কেন? আমি ইচ্ছা করেই চুপ ছিলাম, কারণ ওদের সবাই ভয় পায়। কেউ আমাকে সাপোর্ট করতো না, তারপর ভার্সিটি থেকে বের করে দিত। আর এখন এই ভার্সিটি থেকে বের হওয়া মানে আমার 1 বছর নষ্ট। সরি, আমাদের তোমাকে সাপোর্ট করার কথা ছিল। আমরা সত্যিই খুব দুঃখিত। সবাই সরি বলল তৌশিকে। তৌশি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। কুহুর দিকে তাকাতেই ও এসে জড়িয়ে ধরে বলল, প্রাউড অফ মাই স্টার, ইউ আর রিয়েলি সো ব্রেভ। ক্লাসের সবাই নর্মাল হয়ে গেল তৌশির সাথে। ছুটির পর তৌশি রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল আনমনে। কুহু চলে গেছে আগে। নিহান বাইক নিয়ে থামল। এই তৌশি। তৌশি চমকে উঠল। তারপর নাহিনের দিকে এগিয়ে গিয়ে বলল, জি ভাইয়া। তোর গাড়ি কোথায়? হেঁটে যাচ্ছিস কেন? ও, ভুলে গেছি। এটা কেমন কথা? ও, আর বাসায় যাস না অনেকদিন হলো? আম্মু তোকে যেতে বলেছে। আচ্ছা, যাব সময় করে। তুমি ক্যাম্পাসে যাচ্ছ তাই না? ড্রাইভারকে বলে দিও চলে যেতে। আসি। তৌশি চলে যেতেই নিহান ধমকে উঠল। এই দাঁড়া, তোকে যেতে বলেছি। তারপর একটা রিক্সা ডেকে তুলে দিল। সাবধানে যাস। আমি অবাক হয়ে এই মানুষটার ব্যবহার। কখনো মনে হয় অনেক বেশি ভালোবাসে, আবার কখনো মনে হয় আমি তার চোখের বালি, অথবা মুখে পড়ে আয়েশ করে চিবানো বিরিয়ানিতে দাঁতে কামড় লাগা অপ্রত্যাশিত এলাচ। আকাশ পাতাল ভাবতে ভাবতে চলে এলাম বাসায়। রাতে পড়তে বসলাম। অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। আর নিহান ভাইয়া, জানি না, ভাবতে চাই না, আর মনে তীব্র একটা চাপা অভিমান কাজ করছে। সত্যিটা জেনে ভদ্রতার খাতিরে একবার সরি তো বলতে পারতো। অবশ্য ভালোই হয়েছে সরি বলেনি, কারণ সরি দিয়ে তো আর মনের কষ্টটা লাঘব করতে পারবে না। সম্মান যা যাওয়ার তা তো গেছেই। পরদিন ভার্সিটি গেলাম। গেট দিয়ে ঢুকতেই ডাক পড়লো। নিহান ভাইয়ের বান্ধবী দিয়া আপু ডেকেছে। কেন ডাকলে ভেবে পাচ্ছিলাম না। 307 নম্বর রুমে ডেকেছে। সিনিয়র, বা ওখানে সিনিয়ররা পানিশমেন্ট দেয়, ওটার নিকনেম হলো টর্চার সেল। রুমে ঢুকলাম। দিয়া আপু আর তার বাকি বন্ধুরাও আছে, নিহান ভাইয়া নেই শুধু। আমাকে দেখেই তেড়ে আসলো দিয়া আপু। এই, তোর কত বড় সাহস! তুই আবারও নিহানের সাথে কথা বলেছিস গতকাল? কুল আপু, আমি ইচ্ছে করে কথা বলিনি। উনি নিজেই এসেছিলেন বাইক থামিয়ে কথা বলতে। মিথ্যা কথা। তোমাকে মিথ্যে বলে আমার লাভ? আচ্ছা আপু, আমাকে এর আগে কখনো নিহান ভাইয়ের সাথে কথা বলতে দেখেছো? অথবা তোমাদের আশেপাশে দেখেছো? দেখোনি তাই না? তাহলে হঠাৎ আমি কিভাবে তাকে বিরক্ত করলাম? তুমি তো তার 24 ঘন্টার আপডেট জানো, তাই না আপু? তার মানে ও তোমাকে জার্ক করেছে? তবে তুমি চুপচাপ কেন সহ্য করলে? কিছুই বললে না? আচ্ছা আপু, কিছু কথা বলি, শুনে হাইপার হবে না। যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দেবে, ঠিক আছে? হুম। ধরো তোমাদের সেদিনের ব্যবহারের জন্য আমি তোমাকে একটা চড় মারলাম, তুমি অপরাধী সেটা প্রমাণও করলাম, তাই ভার্সিটি থেকে আমি বেঁচে গেলাম, ওকে? তো তারপর তোমার গ্যাং তাদের থেকে রেহাই পাবো? ধরো কোনোভাবে পেলাম। এরপর তোমার বাবা মা যদি জানে যে আমি তোমাকে মেরেছি, তারা আমাকে ছেড়ে দেবে বলো? না। তাহলে দেখো, তোমার সাথে অন্যায় হলে কতগুলো মাধ্যম আছে যার মাধ্যমে আমাকে শাস্তি দিতে পারবে। কিন্তু আমার এসব কিছুই নেই। আমি যদি এখন তোমাদের নামে বিচার নিয়ে ভিসির কাছে যাই, কেউ কি কথা বলবে তোমাদের বিরুদ্ধে? কিভাবে প্রমাণ করব তোমরা আমার সাথে অন্যায় করেছো? তারপর বন্ধু মহল, আমার একটাই বান্ধবী, আর পরিবার বাদ দাও। আসলে আমি তোমাদের সাথে ঝামেলায় জড়াতে চাই না, কারণ আমার জন্য কোনো ঢাল তলোয়ার নেই, মাথার উপর পরিবার নামক ছাদ নেই, তাই তোমাদের সাথে পাঙ্গা নিতে চাই না। পড়ালেখা করতে আসছি ভার্সিটিতে, সেটাই মন দিয়ে করতে চাই। হ্যাঁ, কষ্ট পেয়েছি, জ্বরেও ভুগেছি 4 দিন, তবে বেঁচে আছি তো, এই অনেক। আর নিহান ভাইয়ার সাথে আমার কিছু নেই। ভাইয়া কিভাবে যেন জেনে শুনে আমি অসুস্থ ছিলাম, তাই জিজ্ঞেস করেছে। আসি আপু। চলে যাচ্ছিলাম, দিয়ে আপু বলে উঠল, তোমার বাবা মা নেই? তুমি কি এতিম? মাথাটা পেছনের দিকে ফিরে বললাম, না আপু, সবই আছে, তবে আমার থেকেও কিছু নেই। পেছনে ফিরে আর তাকালাম না।
সোজা চলে গেলাম ক্লাসে। সবার চোখেই পানি চলে এসেছে। মেয়েটা কেমন যেন জীবিত আছে ঠিকই, তবে নিষ্প্রাণ হয়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই দেখলো নিহান। ওর শেষ কথাটা বারবার কানে বাজছে। তবে আমার থেকেও কিছু নেই। ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসলাম। মন দিয়ে সবগুলো ক্লাস করেছি। আজকে সব টিচারগুলো ইমপ্রেস হয়ে গেছে, সবগুলা পড়া পড়ে এসেছি বলে। ক্লাস থেকে বের হয়ে নিহান ভাইয়ার মাঝে চোখ আটকে যায়। মাশাআল্লাহ, এই ছেলেটা এতটা সুন্দর না হলেও হতো। চকলেট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, সানগ্লাসে অনেক জোস লাগছে। মনে হচ্ছে ধরে গিলে খেয়ে ফেলি। নিজের দিকে তাকালাম, সত্যি তো বলেছে ভাইয়া তার সাথে মানায় না আমাকে। আমিও ফর্সা, তবে আমার ফ্যাশন সেন্স এত আধুনিক না। এখনও 3 পিসেই পরি। আর সাজ বলতে আমার কোমর পর্যন্ত চুলগুলো কখনো ছেড়ে দেই বা সুন্দর করে বেঁধে ফেলি, আর ঠোঁটে লিপ গ্লস আর চোখে কাজল, ব্যাস। এইসব রং টং ব্যবহার করি না বলেই আমার ঠোঁট জোড়া এতটা গোলাপি এখনও। ও হ্যালো, নিহান ভাইকে গিলে খাওয়া আর নিজের সাথে কম্পেয়ার করা শেষ হলে এবার আমরা যাই। বেশ অবাক হলাম ও বুঝলো কিভাবে। এটা নতুন কিছু না, মুখস্থ হয়ে গেছে আমার। এবার চল, আজকে বাইরে লাঞ্চ করব। তৌসির গাড়ি বের হবার সময় নিহান খেয়াল করলো ওর বাড়ির দিকে যাচ্ছে না গাড়িটা। দিয়ার ডাকে আবার মনোযোগ দিল আড্ডায়। তোরা যাই বলিস না কেন, তৌসি মেয়েটা অনেক সুন্দর রে। ওকে দেখলেই আমি নিজেকে সামলাতে পারি না। উফ, এত মেয়ের সাথে রাত কাটালাম, ওদের সাথেও অতটা মজা পাইনি যতটা শান্তি আমি ওই মেয়েটাকে দেখে লাগে। আমার ওকে চাই রে, অন্তত এক রাত। না, এক রাতে কিছুই হবে না, যতদিন না খায়েশ মেটে। নিহানের কপালের রগ ফুলে উঠেছে রাগে। হাত পোষ্টি করে নিচের রাগ সামলানোর চেষ্টা করছে। রবিন অবাক হয়ে দেখছে, নিজের কাজিনের ব্যাপারে এত বাজে কথা বলছে, তাও চুপ করে আছে, আবার রাগ সামলাচ্ছে। আজব তো, কিন্তু কিছু বলল না। নিহান কেন যেন তৌসির ব্যাপারে কথা বলতে চায় না। পেয়ে যাবি, তবে তোর ওকে রাজি করাতে হবে। আমার বা হাতের খেল দেখ, তবে কাল আমার জাদু। রবিন রাগ করে উঠে চলে গেল। কতটা জঘন্য হলে নিজের কাজিনকে এভাবে ছি। পেছন থেকে নিহান হাত রাখলো রবিনের কাঁধে। রবিন কিছু বলবে তার আগে নিহান বলে উঠল, আগামীকাল তৌসির আসল রূপ দেখবি, তাই এখন এত মায়া করিস না ওর জন্য। চল লাঞ্চ করে আসি। নিহান রবিন রেস্টুরেন্ট ঢুকে দেখে তৌসি কুহু খাবার খাচ্ছে। চল ওদের সাথে বসি। নিহান চোখ পাকিয়ে বলল, যা বস ওদের সাথে। আমি তো মজা করলাম বন্ধু। নিহান আর কথা বাড়ালো না, খাবার অর্ডার করতে লাগলো। দোস্ত, এটা নিহান ভাই না? হ্যাঁ, চুপ করে খা টাকাস। তিনি বিরক্ত হলে আবার আমাকে অপমান করতে চলে আসবে। বাবা, আজ তোর হলোটা কি রে? যেই কথা এতদিন তোকে আমি বলে আসছি, আজকে সেটা নিজে থেকে তুই বলছিস? বাদ দে। তৌসি স্যুপ খাচ্ছিল। হঠাৎ করেই শ্বাসকষ্ট হতে লাগলো, আর কাশি তো আছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। মহিলা স্টাফরা এসে চেষ্টা করছে শান্ত করার, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। নিহান ওয়াশরুমে গিয়েছিল, এসে দেখে তৌসিদের টেবিলটা সব স্টাফরা ঘিরে আছে আর কুহু আছে। নিহান দৌড়ে গেল। কুহু কি মাশরুম খেয়েছে এখন? এই স্যুপে তো মাশরুম নেই, থাই চিকেন স্যুপ। এটায় মাশরুম আছে? চেঁচিয়ে জিজ্ঞেস করলো ওয়েটারদের। জি স্যার, মাশরুম পাউডার দেওয়া আছে হালকা পরিমাণে। কুহু, ওর ব্যাগে দেখো মেডিসিন কিট আছে, ফার্স্ট বের করো। তৌসির মাথাটা নিজের পেট বরাবর ঠেকে ইনহেলার দিল। তারপর একটা মেডিসিন খাইয়ে গাড়িতে পাঠিয়ে দিল বাসায় যাওয়ার জন্য। তারপর ম্যানেজারের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এটায় মাশরুম আছে, আমাদের মেনুতে লেখা নেই কেন? সরি স্যার, আসলে শুধু পাউডার দেওয়া হয়, তাই উল্লেখ নেই। কাল থেকে আপনার এই রেস্টুরেন্টও আর উল্লেখ থাকবে না পৃথিবীর বুকে। আমরা দুঃখিত স্যার। আজ আমি সঠিক সময় না আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আপনার কোনো আইডিয়া আছে? হোটেল ওনার এসে সবটা শুনল। নিহানকে খুব ভালো করেই চেনে তিনি, তাই চুপচাপ মাপ চেয়ে নিল। আর এটাও বলল পরবর্তী থেকে খাবারের সব ডিটেলস দেওয়া থাকবে। নিহান কিছু বলবে, তখন রবিন ওকে নিয়ে বের হয়ে গেল। সমানে সহ্য করতে পারিস না, আর অগোচরে এত খেয়াল। বাহ, আরেকটু হলে তো এই রেস্টুরেন্টই বন্ধ করে দিচ্ছিলি। এত দূর ভাবিস কেন? আমার কাজিনো, ওকে প্রোটেক্ট করাটা আমার দায়িত্ব। রবিনকে রেখেই চলে গেল বাসায়। তৌসির বাসায় যত্ন হবে না, তাই ওর ফুফু এসে তার কাছে নিতে এসেছে। নিহানই পাঠিয়েছে মূলত। কিরে আপা, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? কতদিন পরে এলি বলতো? আসসালামু আলাইকুম বড় আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বিরক্ত হওয়া সুরে বলল।
আমি না হয় আসি না, তোমরা কেন যাও না? আর ভালো থাকি কি করে? আমার মেয়েটা অসুস্থ, জানো কি তোমরা? ওর তো জ্বর ছিল, এখন ঠিক আছে। ঠিক নেই, ডাকো আমার মেয়েকে, নিয়ে যাব এখনই। তোমাদের উপর কোনো ভরসা নেই আমার। তোষু ফুফুমণি এসেছে শুনে খুশি হয়ে গেল। কারণ এখন এই মাত্র আপন আমার তিনি। আমার মনে হয় আমি তারই মেয়ে, এত ভালোবাসে আমাকে। তৌসি নিচে নেমে এলো। ফুপিমণি, আমার মামনিটা তো আমাকে ভুলেই গেছে। এত অসুস্থ তাও জানালে না কেন? আর আজকে তো কত বড় দুর্ঘটনা হয়ে গেল। কি হয়েছিল যার জন্য আমার মেয়েটা কষ্ট করে ছুটতে এসেছে এই মুখপুরের জন্য? মাশরুম খেয়েছিল না জেনে। এটার কই মাছের জান, এত তাড়াতাড়ি মরবে না বুঝলি? আজাইরা চিন্তা করিস না। মা, তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো? তৌসি সোনা মা, চলো আজ ফুফি তোমাকে নিয়ে যাব। সে কি, এই তো এলি। তোমাদের বাড়িতে থাকার মতো পরিবেশ নেই তামজিদ। সোনামণিকে নিয়ে যাচ্ছি, সুস্থ হলে আসবে, যদিও আসতে চায় তাহলে। মুখ পুরিটা আমার কলেজার টুকরা মাইয়াটারে কালো জাদু করছে। এই কাল নাগিনী ছাড়া কিচ্ছু বুঝে না। থাক মা, কষ্ট পাবেন না, একদিন আপা বুঝবে দুধ কলা দিয়ে কাল সব পোষার মজা। নাইলা রহমান পাগল হয়ে যাচ্ছে, তার ছোট রাজকুমারী এসেছে। কি খাবে না খাবে? আমি এত উতলা হয়েও না, আজকে ও তেমন কিছু খেতে পারবে না। ওর গলা মুখ ছিলে গেছে কাশতে কাশতে। লাইট কিছু করো। আর শোনো, রাত 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে যাবি আজকে। তৌসি হা করে তাকিয়ে আছে। এত খেয়াল করে কেন ছেলেটা? পরদিন ভার্সিটিতে নিহান ভাইয়ের গ্যাং খুব বাজেভাবে টিস করছে, আর নিহান ভাই পাশে দাঁড়িয়ে হাসছে। তিনিও মজা নিচ্ছে। ইস, তোরা আমার হটিকে এত জ্বালাস কেন রে? জানি ওর ফিগারটা অনেক জোস, তোদেরও লোভ লাগে। আমি আগে খেয়ে নেই, তারপর তোরাও ভাগে পাবি, কেমন? তৌসি মাথা নিচু করে সব শুনছে। শোনো বেবি, আমিও তো ভনিতা করতে পছন্দ করি না, তোমাকে চাই আমার। তৌসি মাথা তুলে তাকালো এবার। না না, সারা জীবনের জন্য না, যতদিন না আমার খায়েশ মেটে, মানে কিছুদিন মজা করব আর কি, বুঝেছো নিশ্চয়ই? তৌসি বিস্ফোরিত চোখে তাকালো তামজিদের দিকে। হাত এত শক্ত করে মুঠ করেছে, রাগে মনে হচ্ছে আঙুলগুলো তালু ছিঁড়ে অন্য পাশে বের হয়ে যাবে। ওরে বাবা, আমি তো সেই ভয় পেলাম। এমন ফোঁস করলে লাভ নাই সেক্সি। তোমার উপর আমাদের সবার নজর পড়ে গেছে, এখন শুধুই মজা দেওয়ার নেওয়ার পালা, বুঝলে ফুলটুসি? রবিন নিহানের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। অন্য সময় কেউ কোনো মেয়েকে ওর সামনে উল্টোপাল্টা কিছু বললে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়, আর সেখানে নিজের কাজিন। তৌসি নিহানের দিকে একবার তাকালো। সে তো মজা নেয়ার ব্যস্ত, এতটা চিপ আচরণ করছে তার বন্ধুরা, অথচ তিনি মজা নিচ্ছে। মনে হচ্ছে আমি কোনো বাজারে মেয়ে। মাথাটা নিচু করে দুফোঁটা পানি ফেললাম, তারপর চোখ বন্ধ করে নিলাম। আমি এতটা সস্তা তোমার কাছে ভাইয়া? মনে মনে আওড়াচ্ছি। তৌসি মাথা তুলে নিহানের দিকে তাকালে চোখের পলক ফেলে নিহান কিছু একটা ইশারা করতেই তৌসির চোখের শীতলতার জায়গায় তীব্র ক্রোধের আগ্নেয় লাভা ফুটে উঠল। তৌসি আমজিদের দিকে এগিয়ে এলো। হো রিয়েলি? আমি অনেকদিন মজা করি না। ভালোই হলো। এই শোনো, আগে তোমার সাথে মন ভরে মজা করব, তারপর বাকিরা যদি চায় তাহলে ওদেরও সুযোগ দিব। তোমার ইচ্ছে বেবি, তুমি যেহেতু রাজি তাহলে আর দেরি কেন? নিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি এই মুহূর্তটারই অপেক্ষা করছিল শুধু। তৌসি কথা বলতে বলতে তামজিদের একদম কাছে চলে এসেছে। ওর গেঞ্জির কলার টেনে লিপকিস করার মতো করে কাছে এগিয়ে যাচ্ছে। মজা তো করবই, আগে একটু ডেমো দেখো। তামজিদ খুশিতে আটখানা হয়ে যাচ্ছে। মেঘনা চাইতেই জলের মতো পেয়ে গেছে। শিওর সেক্সি? তৌসি ওর ঠোঁটের কাছাকাছি যে একটা বাঁকা হাসি দিল, তারপর শরীরের সর্বশক্তি জড়ো করে হাঁটু দিয়ে তামজিদের পুরুষাঙ্গ বরাবর একটা গুঁতা দিল। তামজিদ ওখানে হাত দেওয়ার আগে আর একটা লাথি মারল। গগন বিদারী চিৎকার দিয়ে হাত চেপে মাটিতে বসে পড়েছে তামজিদ। চোখ থেকে পানি বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জানো বড্ড বেশি মজা দিয়ে দিলাম। হ্যাঁ, আনন্দে অশ্রু বের হয়ে গেছে। চুলগুলো শক্ত করে টেনে ধরে বলল, খুব তেল গায়ে তাই না? এরপর বাড়াবাড়ি করলে। এখন শুধু লাথি মেরেছি, পরের বার চাপাতি দিয়ে কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাইয়ে দিব। মনে হয় না কুকুরও
তাতে মুখ দেবে ঝাড়া মেরে। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আর কার কার মজা করতে মন চায়? আসো সোনামণিরা, আসো। সবাই মাথা নিচু করে আছে। হাউ ডিয়ার ইউ! ইউ জাস্ট শাট আপ বিচ ও ম্যান। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের অসম্মান যখন মুখ বুঝে দেখছিলি, তাহলে এখন এত গায়ে দরদ উথলে পড়ছে কেন? তোর সাথেও কি মজা মেরে খুশি করে রেখেছে নাকি? হ্যাঁ। তৌসি এবার নিহানের সামনে যেয়ে দাঁড়ালো। অ্যান্ড ইউ আওয়ার সো কোল্ড ভিপি। আমি চুপ করে আছি বলে এই না যে সব সময় থাকবো। সিনিয়র বলে সম্মান দেখিয়ে চুপ ছিলাম, কিন্তু এবার আপনারা বাড়াবাড়ি শুরু করেছেন। আপনার সাঙ্গপাঙ্গদের আমার থেকে দূরে থাকতে বলবেন, না হলে পরবর্তীতে যা হবে তার জন্য পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তৌসি আবার নিহানের বন্ধুদের দিকে ফিরে বলল, পরবর্তীতে কোনো মেয়েকে এভাবে অসম্মান করার আগে নিজের মা বোনের কথা একবার ভেবে নিয়েন, তাহলে যদি জানোয়ার থেকে মানুষ হন আপনারা। তৌসি চলে যাচ্ছে আর ক্যাম্পাসের সবাই তালে দিচ্ছে। ঝাঁসি কি রানী, তৌসিমণি। এবার বুঝলি তো কেন চুপ ছিলাম? আমি ওকে নিজের হাতে বড় করেছি, কাঁদতে শেখাইনি, প্রতিবাদ করতে শিখিয়েছি। কিন্তু ওর দুর্বল জায়গা হলো পরিবার আর আমি। হাজার অন্যায় করার পর টু শব্দ করে না। আর একটা কথা শুনবি? কি? তৌসি ক্যারাটে চ্যাম্পিয়ন ন্যাশনাল লেভেলে, এখন রেস্টে আছে। কিছু মাস পর ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য যাবে। তৌসি নিজে খেয়াল নিজে রাখতে জানে, এই জন্যই বলেছিলাম তোকে ওর জন্য চিন্তা করিস না। আর এখন দেখবি ওকে ভার্সিটির আর কেউ ডিস্টার্ব করবে না কোনোদিনও। ও যেন একা নিজের দাপটে এই ভার্সিটিতে চলতে পারে, আমার কাজিন হিসেবে নয়। তার জন্য কাউকে বলতে মানা করেছি ও আমার কাজিন, বুঝেছিস? খুব ভালোবাসিস ওকে, তাই না? জানি না, কখনো ওভাবে ভাবিনি, কিন্তু সবসময় পুতুলের মতো বুকে আগলে রেখেছি। এখনো রাখি, তবে সেটা ওর অগোচরে। নিহান, তুই কিছুই বললি না কেন? এতটা অপমান করলো সবাইকে, এমনকি আমাকেও। বলেই ন্যাকা কান্না শুরু। বলা উচিত ছিল তোদের, তৌসিকে না। কিন্তু আমি চেয়েছিলাম তোরা শিক্ষাটা যেন প্র্যাকটিক্যালি পাস, তাহলে আর কখনো কারো সম্মান নিয়ে খেলবি না। তোরা আমার বন্ধু বলেই এত কিছু করছিস, কিন্তু তোদের লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। আর একটা কথা, তৌসি সত্যি খুব ডেঞ্জারাস মেয়ে। ওর থেকে তোরা দূরেই থাকিস, কারণ ও কথা কম আর কাজ বেশি করে। নিহান বের হয়ে যায়। আজকে অনেক খুশি লাগছে বাচ্চা মেয়েটার, এত রাগ আমাকে পর্যন্ত শাঁসালো। দিয়া রাগে ফুঁসছে। এই মেয়েকে আমি ছাড়বো না। এতটুকু মেয়ে আমাকে অপমান করে, ওকে শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। তৌসি ক্লাসে ঢুকতেই সবাই অনেক প্রশংসা করলো, কারণ আজ পর্যন্ত কারোর সাহস হয়নি ওদের বিরুদ্ধে কথা বলার, আর প্রতিবাদ তো অনেক দূরের কথা। তোমরা চুপ থাকো বলেই তারা সাহস পায়। স্টুডেন্ট পাওয়ার সবার আগে। আমরা সবাই মিলে যদি ভিপির নামে কমপ্লেন করি, তাহলে সে টিকতে পারবে না। আমরা এখানে পড়তে আসি কারো গোলামি করতে বা তাদের অত্যাচার সহ্য করতে নয়। তোমাদের একতার অভাবের জন্যই ওরা দিন দিন হিংস্র হয়ে উঠছে। দরজায় দাঁড়িয়ে একজন শিক্ষক সবটা শুনে বলল, Proud of you, my girl. You are so brave. সবাই একসাথে বলে উঠল, ইয়েস শি ইজ। আজকে কুহু আসেনি ক্লাসে, তাই বিরক্ত লাগছে। আর কাল এসে এসব যখন শুনবে তখন মাথাটা চিবিয়ে খাবে। রাতে ছাদে বসে চাঁদ দেখছে তৌসি আর ভাবছে, আমার জীবনটা এরকম কেন হলো? কি অপরাধ করেছি আমি? আমার তো মনে পড়ে না এরকম কিছু। এত রাতে ছাদে কি করছিস? কথা না বলে চলে যাচ্ছিল। এই শয়তানটার সাথে কথা বলবো না আমি। নিহান হাত ধরে নিল। হাত ছাড়ো ভাইয়া। খুব রাগ হয়েছে? না হবার মতো কিছু করেছিস কি? আমাকে ক্যাম্পাসে শান্তিতে থাকতে না দিলে আমি কিন্তু ওয়াদার কথা ভুলে যাব। তোর ওসব ফালতু বন্ধুদের বোঝা না হলে আমি ওদের লাইফ স্পয়েল করতে দুবার ভাববো না। নিহানের হাত ছাড়িয়ে রুমে চলে এলো। তারপর বিছানায় শুয়ে ভাবছে, এখানে আর থাকবো না, এখন সুস্থ আছি, কাল চলে যাব। নিহানও রুমে এসে পড়ে। পরদিন যা ভেবেছিল তাই হলো। 1 ঘন্টায় 200 বার বলে ফেলেছি কুহু। ইস, কি মিস্টাই না করলাম। গতকালই মেহমান আসার ছিল। ধুর, ঘোড়ার ডিম একটা, কিচ্ছু ভালো লাগে না। ক্লাস শেষে তৌসি বাসায় ফিরল। কিরে, কোত্থেকে আসলি মুখপুরি? ভার্সিটি থেকে। আল্লাহ জানে কই যাস, যত সব। তোমার বিশ্বাস না হলে এক কাজ করো, প্রতিদিন আমাকে ভার্সিটি দিয়ে আসবে, আবার ছুটি হলে নিয়ে আসবে। আর তাও যদি মন না ভরে, তাহলে আমার সাথে
বসে ক্লাস করবা। অনেক কচি কচি ছেলে আছে, খুব মজা হবে বুঝলে? মুখ পুরীর দাদি। দাদি হাঁ করে চেয়ে আছে। কি বলে গেল? তৌসির ঠোঁট টিপে হাসতে হাসতে রুমে চলে গেল। নিজের ঘরে শান্তি আলাদা। আজকে ইয়াম্মি কিছু খাবো। সার্ভেন্টদের ডেকে বিয়ে বাড়ির রান্না করতে বলল। নিচে শান্তা চৌধুরীর চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। এত ভালো খাবার আসে কোথা থেকে শুনি? জিভ বেশি বড় হয়ে গেছে। গেল গেল, গিলে গিলে মরে যা। যত সব উটকো ঝামেলা ঝুলেছে গলায়। কেন যে জন্মের সময় নুন দিয়ে মেরে ফেললাম না। চুপটি করে শুনছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। না, এই খাওয়ার ঢুকবে না মুখে। রান্না করতে মানা করে বাসা থেকে বের হয়ে গেল ভর সন্ধ্যায়। আনমনে হাঁটছে। সামনে একটা পার্ক ছিল, সেখানে যে এক কোনায় বসলো ঘাসের ওপর। নেহান ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের দিকে। গোধূলি লগ্নের লালিমা এক অপরূপ কন্যা আকাশপানে মুখ করে বসে আছে। চোখের কোণে মুক্তার মতো জল বিন্দু উকে দিচ্ছে। কিছু সময়ের জন্য চোখের মণিগুলো আটকে গেল। তারপর চট করে মাথায় আসলো এই সময় তৌসি এখানে কেন, তাও কাছে। কল দিল, কাছে না যে। আশ্চর্য, ফোন ধরছে না। মোবাইলটা উল্টো করে রেখে দিয়েছে। পাশে আইসক্রিম ভ্যান থেকে ওর পছন্দের ম্যাঙ্গো ফ্লেভার কোন নিয়ে সামনে বসলাম। আমাকে দেখে তৌসি কিছুটা চমকালো, কিন্তু কথা বলল না। আবার আগের মতো আকাশ দেখতে লাগলো। কিরে, এখানে বসে ছেলেদের পাগল করতে চাচ্ছিস? তাও এই গোধূলি বেলায়? জানিস, এখন যদি তোকে কোনো সাত্ত্বিক দেখতো তাহলে নির্ঘাত একটা কবিতা লিখে ফেলতো। কবিতার নাম কি দিত? ক্ষয়িষ্ণু গোধূলির এক বিকেলে। আরে বাহ, আমি তো সাহিত্যিক হয়ে গেলাম রে। হাতে কোন গুজে দিয়ে বলল, নে এই গুজেতে আইসক্রিম ট্রিট।